তো আজকে হচ্ছে 6 মার্চ 2025, আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 30তম ক্লাস এবং দণ্ডবিধির নবম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের দণ্ডবিধির যে 8 নং প্রশ্ন, সেটা সেটা এখানে যেটা আছে সেটা হলো যে দণ্ডবিধির 191 এবং 192 ধারার আলোকে মিথ্যা সাক্ষ্য দান বা গিভিং ফলস এভিডেন্স এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা ফেব্রিকেটিং ফলস এভিডেন্স করা অপরাধ সমূহের উপাদান কি কি। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে মিথ্যা সাক্ষ্যদান কি আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি। এবং সেই সাথে সাথে এখানে জানতে চেয়েছে পেনাল কোড 1860-এর বিধান অনুসারে মুদ্রা জালকরণ কাউন্টারফেটিং কয়েন, মানে একটা মুদ্রা কিভাবে জাল করা হয়, এবং সরকারি স্ট্যাম্প জালকরণ কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প অপরাধ সমূহের মধ্যে পার্থক্য। তো প্রথমে আমরা চলে আসি যে মিথ্যা সাক্ষ্য দান আসলে কাকে বলে। মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে? মিথ্যা সাক্ষ্য দান মানে হলো যে যখন কোনো ব্যক্তি শপথ পূর্বক যখন সে সাক্ষ্য প্রদান করে, এই সাক্ষ্য প্রদানটা হতে পারে কোনো আদালতের কাছে, হতে পারে কোনো সরকারি কর্মকর্তার কাছে। তো যেখানেই হোক না কেন, আপনি যখন সাক্ষ্য প্রদানের ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনি একটা মিথ্যা কথা বলতেছেন, আপনি যা বলতেছেন আপনি জানেন এটা সত্য নয়, তারপরেও আপনি মিথ্যা কথা বলতেছেন, তখনই ধরে নেওয়া হবে আপনি মিথ্যা সাক্ষ্য দান করেছেন বলে গণ্য। কোর্টে গিয়ে সাধারণত যখন চার্জ গঠনের পরে বিচার শুরু হয় বা দেওয়ানি মামলায় বিচার শুরু হয়, ইস্যু গঠনের পরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়, ওই যে যে সাক্ষীরা তারা যদি আদালতের যে কাঠগড়ায় আসে, যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, শপথ বাক্য পাঠ করিয়া সে যদি ওই মুহূর্তে মিথ্যা কথা বলে, তাহলে এটাকেই কি বলে? মিথ্যা সাক্ষ্য দান বা গিভিং ফলস এভিডেন্স। তো এই মিথ্যা সাক্ষ্য দানটা এটা আদালতের কার্যক্রমেও হতে পারে, কোনো সরকারি কর্মকর্তার কাছেও হতে পারে এটা। এবং এর শাস্তির ক্ষেত্রে তারতম্য আছে, যে আদালতের দিলে শাস্তির পরিমাণ এত, বা অন্য কোথাও দিলে শাস্তির পরিমাণ এত। তো যাই হোক, সেটা আমরা পরে আসতেছি। কিন্তু মিথ্যা সাক্ষ্য দান এটাকে আলোচনা করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধির 191 ধারায়, এবং এটাকে ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স। এখন আমরা চলে আসি তাহলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি? ছোটবেলা থেকে আমরা প্রচুর বাংলা সিনেমা দেখেছি, হিন্দি সিনেমা দেখেছি। এই বাংলা এবং হিন্দি সিনেমাতে প্রচুর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মতো ঘটনা ঘটে। কিভাবে? যে নেকলেস একটা সেরে রেখে আহ একজন বাসার একজন কাজ করে, বা একজন অন্য তার এক ট্রাঙ্কের মধ্যে রেখে দিচ্ছে বা তার একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে, যাতে সবাই যখন ওই নেকলেসটা তল্লাশি করা হবে সবাই যাতে ভাবে যে ও চুরি করছে, ও চুরি করছে। এটা একটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মানে আপনি এমন একটা ঘটনার অবতারণা করেছেন যে ঘটনাটা হলো মিথ্যা। ধরেন আমরা এখানে ক্লাসরুমে এই জায়গায় অনেকজন বসে আছি, তো এখন আলম খান ভাই উনি যখন ওয়াশরুমে গেলেন, তো উনি ধরেন উনি ওনার ওনার মোবাইলটা উনি বেঞ্চের উপর রেখে গেলেন। তো এখানে আমি সনি খান, আমি ও আলম খান সাহেবের মোবাইলটা নিয়ে আনারুল হক সাহেবের ব্যাগে রেখে দিলাম। এটা আনারুল হক সাহেবও দেখে নাই, আলম খানও দেখে নাই। পরবর্তীতে যখন আলম খান এসে ক্লাসরুমে এসে উনি ওনার মোবাইল পাচ্ছে না, সবাইকে বলতেছে যে আমার মোবাইল তো নাই, মোবাইল তো নাই। তখন আমরা সবাই বললাম যে মোবাইল নাই, তাহলে তল্লাশি করেন, সবার প্যাকেট ব্যাগ যা যা আছে সবকিছু তল্লাশি করেন। পরে তল্লাশি করতে যায় এক এক সময় পাওয়া গেল যে আনারুল হক সাহেবের ব্যাগে আলম খানের মোবাইল। এখন আনারুল হক সাহেব তো অবাক, যে উনি বলতেছে যে আমি তো এরকম কোনো কাজ করিনি, কিন্তু এই ঘটনাটা তো আমি সনি খান ঘটাইছি, যাতে আনারুল হক সাহেব কি দোষী সাব্যস্ত হয়। তো এখানে অ্যাকচুয়ালি আনারুল হক সাহেবের কোনো দায় নাই, দায় হচ্ছে যে মোবাইলটা ওই জায়গায় লুকায় রাখছে সে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার দায়, আমি এই জায়গায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছি। মিথ্যা সাক্ষ্য কি উদ্ভাবন করেছে? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। বুঝতে পারছেন? তো এছাড়া আরো অনেকভাবে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হতে পারে। কিভাবে? ধরেন আপনি ক্লাসরুমে যখন টিচার আসে নাই, একটা আপত্তিকর কথা লিখে রাখলেন ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে, একটা আপত্তিকর কথা লিখে সেখানে নিচে একজন ছাত্রের নাম লিখলেন, সবাই ভাবলো যে অনুপ বিশ্বাস ওইটা লেখছে, বাট অ্যাকচুয়ালি লেখছে কিন্তু আরেকজন। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রেই ধরে নেওয়া হবে কি করা হয়েছে, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তো
আমাদের এই দণ্ডবিধিতে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে 192 ধারায়, এবং মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দেওয়া হয়েছে 191 ধারায়। এবং মনে রাখতে হবে যে যদিও এদের সাক্ষ্যের ক্ষেত্রে, মানে সরি, সংজ্ঞার ক্ষেত্রে দুইটা দুই জায়গায়, বাট অ্যাকচুয়ালি শাস্তির ক্ষেত্রে দুইটা শাস্তি একই ধারায়। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন। ভূমিকা: যখন কোনো ব্যক্তি কোনো বিচার কার্যক্রমে বা অন্য কোনো কার্যক্রমে এমন কোনো সাক্ষ্য প্রদান করে যা সে মিথ্যা বলে জানে বা যা সত্য নয় বলে সে জানে, তখন উক্ত ব্যক্তি কর্তৃক উক্ত সাক্ষ্যদান করাকে মিথ্যা সাক্ষ্যদান বলে। অপরদিকে যখন কোনো ব্যক্তি মিথ্যা কোনো ঘটনা ঘটায় বা কারো ক্ষতি করার জন্য কোনো মিথ্যা দলিল প্রস্তুত করে, তখন তাকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে। দণ্ডবিধি 1860-এর 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দান আন্ডারলাইন করবেন, এবং 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা চলে এসেছি, দেখেন মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা, গিভিং ফলস এভিডেন্স, আন্ডারলাইন করবেন। দণ্ডবিধি 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দেওয়া হয়েছে। মিথ্যা সাক্ষ্য দানকে ইংলিশ আইনে পারজুরি বলে। কি বলে? এটা গুরুত্বপূর্ণ, প্রিলিমিনারি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে যে ইংলিশ আইনে পারজুরি বলা হয় নিম্নের কোনটিকে? কোনটিকে? মিথ্যা সাক্ষ্য দানকে, যার অর্থ হলো মিথ্যা হলফ বা শপথ ভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যা বিবৃতি দেওয়া। দণ্ডবিধির 191 ধারা অনুসারে যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে, আন্ডারলাইন করেন, হলফ, হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে কি বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দান করে যা মিথ্যা বা যা সে মিথ্যা বলে জানে, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। সুতরাং কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে যদি সে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা ঘোষণা করতে কি বাধ্য হয়, এমন বাধ্য হয়ে সে বিবৃতি দান করে, এমন একটা বিবৃতি দিচ্ছে যেটা যেটা মিথ্যা, যেটাকে সে মিথ্যা বলে জানে এবং বিশ্বাস করে, সেটা যে সত্য না তা কি বিশ্বাস করে। উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ। দিলীপ কোর্টে হলফপূর্বক সাক্ষ্য প্রদান করে যে রুবেল বদরুলকে হত্যা করেছে। দিলীপ বলতেছে যে রুবেল হত্যা করছে কারে? বদরুল। যদিও সে এ বিষয়ে কিছুই জানে না। অ্যাকচুয়ালি দিলীপের বিষয় কি কিছুই জানে না। এক্ষেত্রে দিলীপ মিথ্যা সাক্ষ্য দান করেছে। সে তো টোটালি জানেই না, বাট সে বলতেছে অমুক অমুককে হত্যা করছে। মজার বিষয় শুনেন, এই জায়গায় যে দিলীপ নাম ব্যবহার করছিলাম, দুই দিলীপই এখন অ্যাডভোকেট। দুই রুবেলের মধ্যে এক রুবেল অ্যাডভোকেট, বদরুল অ্যাডভোকেট, আর এক স্যার রুবেল এখন একটা আমারে দিয়ে উদাহরণ দিয়েন স্যার। হলো এই জায়গার পরীক্ষার্থী। আচ্ছা, তাহলে তাহলে আমাদের মোট দিলীপ ছিল দুইজন, রুবেল ছিল দুইজন, বদরুল ছিল একজন। এই 5 জনের মধ্যে 4 জন অ্যাডভোকেট হয়েছে, আর একজন হলো লিখিত পরীক্ষার্থী। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসি আহ মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন মানেই ঘটনাটা হলো বাংলা সিনেমা, একজনের জিনিস আর একজনের পকেটে রেখে দিয়েছেন। দণ্ডবিধির 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 192 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি সে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে এমন কোনো, আন্ডারলাইন করবেন, ঘটনা ঘটায়। কি ঘটায়? ঘটনা ঘটায়, বা এমন কোনো দলিল বা এমন কোনো নথি তৈরি করে যা মিথ্যা এবং যা বিচারিক কার্যক্রম বা সরকারি কর্মকর্তা বা সালিসকারীর নিকট সাক্ষ্য হিসেবে কি ব্যবহার করা যেতে পারে। উপাদান দেখেন, নিম্নলিখিত উপাদান বিদ্যমান থাকলে এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে গণ্য হবে। কি কি? কোনো ঘটনা ঘটানো বা কোনো দলিল বা নথি তৈরি করা যা মিথ্যা বা কি মানে এমন কোন ঘটনা ঘটাইছে যেটা হচ্ছে কি মিথ্যা, বা এমন কোন দলিল তৈরি করা হয়েছে যেটা হলো কি মিথ্যা। এমন ঘটনা বা মিথ্যা দলিল বিচারিক কার্যক্রম বা অন্য কোনো ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা, আর কোনো ব্যক্তি মিথ্যা বিবরণী অবস্থা বা দলিল উপস্থাপন করতে বাধ্য হতে পারে এমনটা জেনেই এই ধরনের কাজ করা। আমরা একটু উদাহরণে চলে আসি, দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন উদাহরণ 1 এবং উদাহরণ 2 পড়ি আমরা। উদাহরণ 1, করিম খায়রুলের পকেটে গীতা এর একটি গহনা রাখেন। গহনাটার মালিক হলো গীতা। এই গীতার গহনা রাখছে কার পকেটে?
খায়রুল কে রাখছে? করিম। এই উদ্দেশ্যে যাতে খায়রুল চোর সাব্যস্ত হয়, বাট ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটাইছে কেটা? করিম। এক্ষেত্রে করিম মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে কি হবে? গণ্য হবে। মানে সে কত ধারা সংজ্ঞায়িত অপরাধ করেছে? কত বলেন? 192। 92। এটি উদাহরণ 2। করিম কোন মিথ্যা বিবৃতিতে কোন বিচারালয় সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করার জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তার দোকানের খাতায় একটি মিথ্যা বিষয় লিপিবদ্ধ করে। দোকানের খাতায় ধরেন একজন ব্যক্তি সে তার দোকানের খাতায় লিখে রাখছে যে অমুক তার কাছ থেকে 100 বস্তা সিমেন্ট আর আহ 10 টন রড নিয়েছিল, তার মধ্যে এত টাকা দিছে আর বাকি এত টাকা দেয় নাই। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে সব টাকাই তার পরিশোধ করা হয়ে গেছে, কিন্তু সে লিখে রাখছে যে এত টাকা এখনো বকে। তাহলে এই যে যে সে একটা ঘটনা ঘটাইলো, এটাই কি বলেন? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এই ক্ষেত্রে করিম মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এলাকা আছে একটা তাহলে। হ্যাঁ, রাখছে, রাখতেই পারে। অনেক আছে, ও বেড়াই পারে। মানুষের যখন টাকা পয়সার দরকার হয় তখন তাদের ওই দুষ্ট বুদ্ধির উদ্ভব হয় আর কি। তো যাই হোক, আহ তাহলে মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 191। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কত? 192। এখন আমরা চলে আসি, দেখেন এই দুইটার শাস্তি। সংজ্ঞার ক্ষেত্রে যদিও আলাদা আলাদা ধারায় দেওয়া হয়েছে, তথাপি দুইটার শাস্তি একই ধারায় আলোচনা করা হয়েছে। দেখেন, মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি নিম্নরূপ। দণ্ডবিধির 193, 194 ধারায় মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন উভয় অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। উভয় অপরাধের শাস্তি একই। 193 ধারায় দুই ধরনের শাস্তি আছে, দেখেন। 193 ধারা অনুযায়ী বিচারিক কার্যধারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 7 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। আপনি যদি মিথ্যা সাক্ষ্যটা বিচারিক কার্যধারা মানে আদালতে দেন, অথবা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনটা আপনি করেছেন আদালতে কার্যক্রমে ব্যবহার করার জন্য, তাহলে আপনার সাজা হতে পারে সর্বোচ্চ কত? 7 বছর। এছাড়া যদি আপনি বিচারিক কার্যধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে, যেরকম দেখেন সরকারি কর্মকর্তার নিকট, সালিসকারীর নিকট মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি, তাহলে তার সাজা হবে কত? 3 বছর পর্যন্ত হতে পারে। তাহলে আদালতের কাছে মিথ্যা সাক্ষ্য দিলে বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে সাজা 7 বছর। আর আদালত ব্যতীত অন্য কোনো সরকারি কর্মকর্তার কাছে যদি দেন, তাহলে সাজা কত? সাজা 3 বছর। এছাড়া 194 ধারাটা দেখি আমরা, দেখেন। সেকশন অ্যাকর্ডিং টু সেকশন 194, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। মানে আপনি এমন একটা আহ, অপরাধের মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, সেই মিথ্যা সাক্ষ্য, সেই অপরাধটা হলো কি? মৃত্যুদণ্ডযোগ্য। তো বা সেই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনটা হলো মৃত্যুদণ্ড যোগ্য। তাহলে আপনার সাজা হতে পারে কি? যাবজ্জীবন কারাদণ্ড অথবা কত? 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। অপরদিকে এছাড়া মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে, যদি ওই মিথ্যা সাক্ষ্য দান বা উদ্ভাবনের ফলে যদি ওই আসামির মৃত্যুদণ্ড কি হয়? কার্যকর হয়ে যায়, তো উক্ত ক্ষেত্রে শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে অনুপ বলেন তো ভাই, এই দুইটা ধারার মধ্যে অ্যাকচুয়ালি মানে উপরে তো উপরের শাস্তি আর নিচের শাস্তির ভিতর পার্থক্য কি? অনুপ, ক্যান ইউ এক্সপ্লেইন প্লিজ? তো এখানে যে অপরাধটা হচ্ছে শুধু মিথ্যা দণ্ডযোগ্য, এরকম অপরাধের যদি মিথ্যা শাস্তি দেওয়া হয়, মানে আমি একটা দিছি যে আহ এমন অপরাধ যাতে ওর মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আর এইখানে হচ্ছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে অপরাধী যে হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে, সেটা কার্যকর আমার মিথ্যা সাক্ষ্য দানের জন্য। হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন 10 বছর। হ্যাঁ, আর এখানে বলেন। এখন সংবিধানে বলা আছে যে মৃত্যুদণ্ড অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, হুম। সেই ক্ষেত্রে সাজা আছে যে যাবজ্জীবন।
হুম। আর যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায় হুম। সেক্ষেত্রে মৃত্যুদণ্ড তারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ড। হুম। আপনি শুধু একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। আর যখন আপনার এই মিথ্যা সাক্ষ্য দানের ফলে একজনের মৃত্যুদণ্ড হয়ে গেছে, তখন আপনার সাজা হতে পারে সর্বোচ্চ কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। কত ধারায়? 194 ধারায়। ওই যে 10টা মৃত্যু তারা মৃত্যু। ঠিক আছে, তাহলে ধারা আমরা 195টা 94, শুধু 93 পড়লাম। 93 হলো মানে অন্য কোনো অপরাধের ক্ষেত্রে নাকি, যে 7 বছর আদালতে কার্যক্রম দিলে 7 বছর, অন্যান্য ক্ষেত্রে দিলে 3 বছর। আর 194টা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে। 195টা দেখেন, 195 আহ এটা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে তার শাস্তি হবে উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। মানে আপনি যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করেন, তাহলে আপনারও সাজা হতে পারে, মানে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দেন অথবা মিথ্যা সাক্ষ্য কি উদ্ভাবন করেন, তাহলে আপনারও সাজা হতে পারে কত? যাবজ্জীবন কারাদণ্ড। এই হলো 193, 194 আর কত 195। তাহলে ভুইয়া 193, 94, 95 একটু বলেন তো ভাই। 193 ধারায় বলা আছে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য গ্রহণের শাস্তি। হুম। কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য দান করে অথবা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে, হুম। ওই মিথ্যা সাক্ষ্য দান ও উদ্ভাবন যদি বিচারিক কার্যক্রমে দেওয়া হয়, তাহলে 193 ধারা অনুযায়ী তার শাস্তি হবে যে কোনো ঘটনা 7 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। হুম। এছাড়া বিচারিক কার্যক্রম ছাড়া যদি অন্য কোনো কার্যক্রমে দেওয়া হয়, হুম। যেমন কোনো সরকারি কর্মকর্তার কাছে হুম। অথবা কোনো সরকারি অফিসে হুম। অথবা কোনো সালিসি কার্যক্রমে, তাহলে এই ক্ষেত্রে যিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বা মিথ্যা সাক্ষ্য গ্রহণ করেছেন তার শাস্তি হবে যে কোনো গণনা 3 বছর পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এটা গেল 193। জি। আর 194 বলা হয়েছে যে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে, এবং যিনি মিথ্যা সাক্ষ্য দান বা উদ্ভাবন করেছেন তিনি ওই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দেওয়ার ফলে আদালত মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের রায়ও প্রদান করছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই ক্ষেত্রে ওই ব্যক্তির শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। আর 194 আরেক পার্টে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড দিল, কিন্তু ওই মৃত্যুদণ্ডটা যখনই আদালত কার্যকর করে ফেললো, তখনই যিনি মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য গ্রহণ করেছিলেন তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। জি। আর 195 হলো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ নাকি? জি। 100 ধন্যবাদ। তো এখন আপনারা অনলাইনে যারা আছেন, কেউ কি আছেন এই আপনবালা এই মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এটা বুঝেছেন কিনা? অপরাধ জি যে স্যার, বুঝছি স্যার। মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে, আপনবালা স্যার আমি জি একান্ন স্যার। স্যার আমি একটু বলবো স্যার। বলেন। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। হুম। মিথ্যা সাক্ষ্য মানে দানটা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স। এই মিথ্যা সাক্ষ্য দান যেটা 191 ধারায় মানে এটা সংজ্ঞায়িত করা হয়েছে। আর জি। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন যে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, এটা হচ্ছে 192 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। এখন মিথ্যা সাক্ষ্য দান যেটা, সেটা হচ্ছে যে যে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে এটা কি করে সত্য মানে বলে যা ঘোষণা করতে বাধ্য হয়, ঠিক আছে। এবং যেটা মিথ্যা বা যেটা মিথ্যা বলে জানে এবং বিশ্বাস করে, বা যেটা সত্য না সেটা বিশ্বাস করে, এটা হচ্ছে হলো এই এই ধরনের যদি কোনো সাক্ষ্য দেয় তো সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান। ঠিক আছে স্যার। আর উদ্ভাবন? আর উদ্ভাবনটা হচ্ছে কি, যে কোনো ঘটনা, যে কোনো ঘটনাকে অন্য কোনো ঘটনা দ্বারা সৃষ্টি করাকে, কোনো ঘটনা বা কোনো ঘটনাকে অন্য কোনো ঘটনা দ্বারা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন মানে করা হয় আর কি। যেমন স্যার এটা একটু স্যার মিথ্যা বা বানোয়াট ভাবে কোনো ঘটনাকে কোনো দলিল বা নথি দ্বারা মিথ্যা সাক্ষ্য বানোয়াট ভাবে তৈরি করাকেই হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। জি। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। দেখেন, তাহলে
এখন আমরা যদি মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য, আমরা জানি যে দণ্ডবিধিতে আপনাদের দুইটা প্রশ্ন থাকে, একটা লেখা লাগে, 15 থাকে। তো দণ্ডবিধিতে আপনি বিগত কয়েক সাল যদি আমরা পর্যালোচনা করি, পার্থক্য অবশ্যই আসে। তো পার্থক্য আপনাদের আসবেই। এবং দণ্ডবিধিতে যে কোনো দুইটা অপরাধের পার্থক্য লেখা সবচেয়ে সহজ। আপনার যদি শুধু বিন্দুমাত্র একটু ধারণা থাকে যে এই অপরাধটা কি, সবচেয়ে সহজ কেন, প্রথমে আমরা দেব সংজ্ঞা। সংজ্ঞাগত পার্থক্য, এটার সংজ্ঞা এটার সংজ্ঞা। ধারাগত পার্থক্য, এটার ধারা কত এটার ধারা কত। তারপরে উপাদানগত পার্থক্য, এদের কি কি উপাদান এদের কি কি উপাদান। আচ্ছা, এটা কি লঘুতর নাকি গুরুতর। কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তিগত পার্থক্য আছে, যেটা কি স্থাবর সম্পত্তি নাকি এটা অস্থাবর সম্পত্তি। আচ্ছা, তারপরে গেলাম শাস্তিগত পার্থক্য, এটার শাস্তি কত এটার শাস্তি কত। তারপরে গেলাম ইংরেজি প্রতিশব্দ, এটার ইংরেজি প্রতিশব্দ কি এটার ইংরেজি প্রতিশব্দ কি। তারপরে আসলাম ইংলিশ আইনে এরে কি বলে, ইংলিশ আইনে এরে এই বলে, ইংলিশ আইনে এরে এই বলে। এই যে 8টা, মতান্তরে আরো বেশি কম হতে পারে, কিন্তু এই 8টা যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের আপনি পার্থক্য করতে পারেন। ইভেন এই যে যদি আলম খানের সাথে ভুইয়ার পার্থক্য করি, প্রথমে বললাম যে দুইজনের স্বভাব চরিত্র, নাম কি, দুইজনের নামগত পার্থক্য নাকি, দুইজনের বয়সগত পার্থক্য, দুইজনের গায়ের রঙগত পার্থক্য। তো এরকম যে কোনো 7টা 8টা, তার বাচ্চা কাচ্চা কত পার্থক্য নাকি, কয়জনের কয়টা বাচ্চা কাচ্চা আছে। তা এরকম দণ্ডবিধির যে কোনো অপরাধের সাথে যে কোনো অপরাধের পার্থক্য কি করা যায়। এবং পার্থক্যগুলো কখনোই, আপনি এর আগে কি করছেন না করছেন জানি না, পার্থক্যগুলো কখনোই মুখস্থ করার প্রয়োজন নাই। কারণ আপনি কি জানেন যে কোন অপরাধের সাথে কিসের পার্থক্য আসবে? আমি তো জানি না, তো কোনটার সাথে কোনটা মুখস্থ করবেন আপনি? এর জায়গায় মুখস্থ করার কি আছে? আমার জাস্ট ধারণা রাখতে হবে এই অপরাধটা আছে কত ধারায়, সংজ্ঞা কি, শাস্তি কি, ইংরেজিতে কি বলে। এই জিনিসগুলা জানলে আমি কিন্তু একটা অপরাধের সাথে আর একটা অপরাধের কি পার্থক্য লিখতে পারবো। উপাদান জানলে সব করা হবে। জি। তো এখন আমরা যদি মিথ্যা সাক্ষ্য দানের সাথে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের পার্থক্য করি, প্রথমে আছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য আমি আর পড়লাম না, কারণ উপরে তো একবার পড়ছি। ধারাগত পার্থক্য, এটারে বলে এটা 191 ধারায় সংজ্ঞা দিছে, এটার সংজ্ঞা দিছে কত 192। প্রকৃতিগত পার্থক্য, মিথ্যা সাক্ষ্য দান সাধারণত কি করা হয় মৌখিক ভাবে, অপরদিকে মিথ্যা সাক্ষ্য রচনায় কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে বা মিথ্যা বিবরণ লিপিবদ্ধ করে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হয়। তারপরে দেখেন ইংলিশ আইনে কি বলে, ইংলিশ আইনে এটা বলে পারজুরি। মিথ্যা সাক্ষ্য দান রে ইংলিশ আইনে বলে কি পারজুরি। অনেকে বুঝেন না যে ইংলিশ আইনটা কি। ইংলিশ আইনটা হলো ইংল্যান্ডের যে আইন, ঠিক আছে। ইংরেজি আইন আর ইংলিশ আইন এক জিনিস না। ইংরেজি আইন মানে হলো আমাদের আইনটা ইংরেজির যে ট্রান্সলেশন, আর ইংলিশ আইন হলো ইংল্যান্ডের যে আইন, সেটাকে কি বলে ইংলিশ আইন। সো ইংলিশ আইনে এটার বলে কি পারজুরি। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের এরকম কোনো ইংলিশ আইনে আলাদা কোনো কি নাই, নাম নাই। তারপরে দেখেন শপথ বা আইনের প্রকাশ্য বিধান। মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে অবশ্যই শপথ বাক্য পাঠ করতে হয়, কিন্তু মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন শপথ বাক্য পাঠ করা কি অপরিহার্য না। বিচারিক এবং অবিচারিক কার্যধারা, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে জুডিশিয়াল এবং নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা প্রয়োজনীয় না। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনটা জাস্ট আপনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনটা করেছেন একটা বিচারিক কার্যক্রমে ব্যবহার করার জন্য, বা বিচারিক কার্যক্রম ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করার জন্য, তখন সেটাকে বলে কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। ইংরেজি শব্দ, মিথ্যা সাক্ষ্য দানকে ইংরেজিতে বলা হয় গিভিং ফলস এভিডেন্স। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনকে ইংরেজিতে কি বলা হয় ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। ওই যে তখন আরো একটা বলা হয় না উদাহরণগত পার্থক্য, যে কোনো জিনিসের উদাহরণ দেওয়া যায়। আপনি মিথ্যা সাক্ষ্য দানের একটা উদাহরণ দিলেন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের একটি উদাহরণ দিলেন, ঠিক আছে, অনেকগুলো হয়ে যায়। তো এই জায়গায় শাস্তিগত পার্থক্যটা হবে না। কেন হবে না? কারণ দুইটার শাস্তি একই, তো এই জায়গায় শাস্তিগত পার্থক্য লেখা যাবে না। আমরা একটা প্রশ্ন পড়ি, দেখেন 2বার এসেছে, 7ম বিজিএস পরীক্ষায় এসেছে, 11 বিজিএস পরীক্ষায় এসেছে। এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষরও ইস্যু করলো, এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে? যুক্তি সহ উত্তর দিন। মানে ধরেন অনুপ জেনে শুনে একটা মিথ্যা সার্টিফিকেটে স্বাক্ষর করছে, ও কি করছে ইস্যু করছে।
তাহলে এই জায়গায় অনুপের কোনো অপরাধ হয়েছে কিনা। আপনারা এই যে নতুন আসছেন আপন বালা, আপনার উদ্দেশ্যে বলি যে আমরা সকল সাবজেক্ট, এই নট অনলি পেনাল কোড, এছাড়া অন্যান্য যত সাবজেক্ট আছে এই সকল সাবজেক্টের যে সমস্যামূলক প্রশ্ন আছে এগুলো আমরা সলভ করি 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। 4 ধাপে প্রথম যেটা থাকে ঘটনার বর্ণনা, যদিও ওই জায়গায় ঘটনা বর্ণনা লেখি নাই, বাট ঘটনার বর্ণনা অ্যাকচুয়ালি এখানে কি হবে? ঘটনার বর্ণনা হলো প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। তাহলে এখানে ঘটনার বর্ণনা হবে এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলো, এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। এরপর হলো বিচার্য বিষয়। বিচার্য বিষয় হলো প্রশ্নে যা জানতে চেয়েছে সেটাই হলো কি বিচার্য বিষয়। তাহলে প্রশ্নে জানতে চাইছে যে এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা, তাহলে বিচার্য বিষয় হবে এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা তা আলোচনা করতে হবে, এটাই হলো কি বিচার্য বিষয়। এখন আমি এই সম্পর্কে যা জানি সেটা চলে আসবে কোথায়? আইনগত পর্যালোচনা। তো আলোচ্য অংশে 197 ধারার অধীন অপরাধ সংগঠিত হয়েছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো 197 ধারা পড়ি নাই, না পড়লেই সমস্যা নাই, 197 ধারা কি আছে দেখি আমরা। দেখেন 197 ধারা অনুযায়ী যে সনদ আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় এরূপ সনদের ব্যাপারে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর ও ইস্যু করলে তা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধ বলে গণ্য হবে। মানে আপনি যদি কোনো এমন কোনো সার্টিফিকেট দেন যেটা আপনি জানেন যে এটা হলো কি মিথ্যা, তাহলে মিথ্যা সাক্ষ্য দানের যে সাজা 197-তেও আপনি কি পাবেন? সেই সাজা পাবেন। এখানে এ জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করেছে যা মিথ্যা সাক্ষ্য দানের সমতুল্য। 197 ধারার অধীন অপরাধে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি প্রযোজ্য হবে। তাই 193 ধারার অধীন শাস্তি হলো, শাস্তি পাবে 197-তেই, কিন্তু শাস্তিটা পাবে কত ধারার মতো? 193। বিচারিক কার্যক্রমে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে অর্থদণ্ড সহ 7 বছর এবং অন্যান্য ক্ষেত্রে 3 বছর। অর্থাৎ এখানে অনুপ দণ্ডবিধির কত ধারায় অপরাধ করছে? 197। এই 197, 193 এটা হলো বেইলেবল অফেন্স, জামিনযোগ্য। মিথ্যা সাক্ষ্য দানের যে সাজা এটা কি অপরাধ বলেন? স্যার একটা জামিন। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, করেন করেন করেন। স্যার এই যে যে স্বাক্ষর বা ইস্যু করলো, মানে সে যে কোনো একটা কার্যক্রমে যদি অন্য কারো স্বাক্ষর মানে করে জালিয়াতি করে ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ, এটা স্যার মানে ওই ইসের মধ্যে যায় না, পেনাল কোডের কিসে জালিয়াতি স্বাক্ষরের করবে? ব্যাপারে আমি সেটা বলছি, কিসের? এটা যাই অন্য কারো স্বাক্ষর ব্যবহার করলে স্যার হ্যাঁ, কিসের ভিতর যাবে সেটা তো বলবেন। সেটা ওই জালিয়াতির মধ্যে জানা স্যার। আচ্ছা, জালিয়াতির ভিতরেও যেতে পারে। জালিয়াতি তো আমরা এখনো পড়ি নাই, বাট এটা হুবহু উদাহরণ হচ্ছে 197। এটা একশো আচ্ছা সাতানব্বইতে সার্টিফিকেট, মিথ্যা সার্টিফিকেট ইস্যু করে 197-তেও পড়ে। আর আপনি যদি মনে করেন যে জালিয়াতির সংজ্ঞার মতো ফেলানো যেতে পারে, তো ওইটা সেই আমি ক্ষেত্রে ওইভাবে দেখলেও তো হবে, আমি সেটা বলছি যে ওইভাবে যদি আমি নিয়ে যাই। নিয়ে গেলে জালিয়াতির সাজা মাত্র 2 বছর কারাদণ্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জালিয়াতির সাজা মাত্র কি 2 বছর, দুই আর এই বছর জায়গায় সাজা আসতেছে কত? 7 বছর আর 7 বছর আর 3 বছর। এখন আপনি যদি মন চাই যে না ওরে আমার ভালোবাসি, মামলাটা করব কিন্তু 2 বছর সাজা দেব, সেটা আলাদা আচ্ছা, বিষয়, কিন্তু পরে হ্যাঁ দুটোই করা যাবে, সমস্যা নেই। না স্যার আমি বলতেছিলাম কি যে 197 তো আমরা অনেক সময় পড়ি না, এর জন্য আমি যদি স্বাক্ষর দেখে অনেক সময় আমরা ওইদিকে কনভার্ট করতে পারি কিনা, মানে ওইদিকে চলে যেতে পারি কিনা সেজন্য। পারবেন। জি জালিয়াতি স্যার, যখন থ্যাংক তখন ইউ। আমরা আলোচনা করলে আরো ভালো বুঝবেন। জি। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, কারণ আপনারা জানেন যে একটা অপরাধ কাজ ঘটছে একটা, কিন্তু সেটা দণ্ডবিধির সংজ্ঞায়িত একাধিক অপরাধ হিসেবে গণ্য হতে পারে। যেরকম আমি যদি অনুপ্রে একটা ধাক্কা দিয়ে ফেলে দিই, এটা ভলেন্টারি কজিং হার্ট 323ও হয়, আবার ক্রিমিনাল ফোর্সও হয়। যে কোনো এক ধারায় মামলা করা যায়, এবার কি 2 ধারায়ও মামলা করা যায়, সমস্যা নেই। তো এখন আমরা চলে আসি, দেখেন যে মুদ্রা জালকরণ, কাউন্টারফেটিং কয়েন, এবং সরকার স্ট্যাম্প জালকরণ, কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প। এখানে স্ট্যাম্প বানানটা ভুল আছে, STAMP হবে লেখেন, STAMP। হুম।
লিখেছেন? তাহলে মুদ্রা জালকরণ, মুদ্রা আর স্ট্যাম্প বানানটা STAMP হবে। আচ্ছা, এখন আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম, তখন আপনাদের একটা প্রশ্ন অনেকবার আমি দিয়েছি যে আমাদের দণ্ডবিধির 230 ধারায় মুদ্রার সংজ্ঞা দেওয়া হয়েছে। মুদ্রার সংজ্ঞার মধ্যে সেখানে বলা হয়েছে যে তাম্রপিণ্ড, স্ট্যাম্পবিহীন তাম্রপিণ্ড, তারপরে ওই যে যে অন্যান্য যা কড়ি, এগুলা কিন্তু মুদ্রা হিসেবে গণ্য হবে না। কিন্তু ওই যে আপনার ফারুকাবাদ মুদ্রা বা অন্যান্য যা আছে এগুলা কি মুদ্রা হিসেবে গণ্য হবে। ফারুকাবাদ এক প্রকারের মানে একটা তৎকালীন ব্রিটিশ ভারতের এক প্রকারের বিশেষ প্রকৃতির একটা মুদ্রা, যেটা বলা হলো ফারুকাবাদ মুদ্রা। আপনার গুগলে গিয়ে সার্চ দিলে ফারুকাবাদ মুদ্রা চলে আসবে। তো এখন আমরা মুদ্রা জাল তো বুঝেন, আর সরকারি স্ট্যাম্প জাল, স্ট্যাম্প বিভিন্ন প্রকার হয়। বিশেষ করে আপনারা যে বার কাউন্সিল একেবারে পরীক্ষার আগে যে আপনি ধরেন যে এইটা জমা দিলেন, যে 3টে স্ট্যাম্প 100 টাকার স্ট্যাম্পে জমা দিলেন না, যে এফিডেভিট কইরা, তো ওইটাই হচ্ছে সরকারি কি স্ট্যাম্প। এখন আপনি যদি এই মুদ্রা জাল করেন আর স্ট্যাম্প জাল করেন, এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে একটু জানতে চেয়েছে। আমরা একটু সংজ্ঞাগত পার্থক্য দেখি। প্রতারণা করার অভিপ্রায়ে এক ধরনের মুদ্রাকে অন্য ধরনের মুদ্রায় রূপান্তর করা, বা কোনো মুদ্রা নকল করে বা জাল করে অন্য ধরনের নকল মুদ্রা তৈরি করাকে মুদ্রা জালকরণ বলে। সহজ কথা, আপনি বাংলাদেশের 1000 টাকার নোট বানাইছেন, প্রিন্ট করে কায়দা টায়দা করে কালার টালার ওইভাবে দিয়ে বানাইছেন, আপনি কি করেছেন? মুদ্রা জাল। অপরদিকে প্রতারণার উদ্দেশ্যে সরকারি স্ট্যাম্পের মতো করে জাল স্ট্যাম্প তৈরি করাকে সরকারি স্ট্যাম্প জালকরণ বলে। ধারাগত পার্থক্য দেখেন, মুদ্রা জালকরণ দণ্ডবিধি 1860 এর 231 ধারায় আলোচনা করা হয়েছে। অপরদিকে সরকারি স্ট্যাম্প জালকরণ সম্পর্কে দণ্ডবিধির কত 255 ধারায় আলোচনা করা হয়েছে। শাস্তি দেখেন, 231 ধারা অনুসারে মুদ্রা জালকরণের শাস্তি হলো যে কোনো বর্ণনা 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। তাহলে এখানে আবার একটা কথা আছে, যদি শুধু মুদ্রা জাল করেন তাহলে 7 বছর কারাদণ্ড, আর যদি বাংলাদেশে মুদ্রা জাল করেন তাহলে সাজা 232-এ যাবজ্জীবন বা 10 বছর, যাবজ্জীবন বা 10 বছর। অপরদিকে 255 ধারা অনুসারে সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাইলে বাংলাদেশি মুদ্রা জালের সাজা হলো 232 ধারায় কত জানেন? এই যে যাবজ্জীবন বা 10 বছর। আর শুধু মুদ্রা জালের সাজা আছে 231-এ কত বছর? 7 বছর। এখন আপনি বলতে পারেন যে স্যার, বাংলাদেশি মুদ্রা আর শুধু মুদ্রার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। শুধু মুদ্রা বলতে মানে আদার দেন বাংলাদেশি মুদ্রা, দ্যাট মিনস ডলার হইতে পারে, পাউন্ড হইতে পারে, রিয়েল হইতে পারে, ঠিক আছে? এইগুলা যদি আপনি জাল করেন মামলা হবে 231 ধারায়। আর বাংলাদেশি মুদ্রা যদি জাল করেন মামলা হবে কত ধারায়? 232 ধারায়। বুঝেছেন? এবং এখন আর মুদ্রা জালের মামলা দণ্ডবিধি অনুসারে হয় না, এখন মুদ্রা জালের মামলা হয় স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এর ওই 25 থেকে 25-বি স্পেসিফিক ধারা মনে নাই আমার, ভুলে গেছি, অনেকদিন পড়ি না। ওই জায়গায় মুদ্রা জালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মুদ্রা জালের সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। এই যে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের যে জিনিসটা কাজে লাগানোর দরকার সেই জিনিসটা কাজে আমরা লাগাই না, যেটা কাজে লাগানোর দরকার না সেই দিকটা কাজে লাগাই। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যে মজুদদারি, কালোবাজারি, মুদ্রা জাল, তারপর ট্যাক্স ফাঁকি দেওয়া, মানে যে আপনার রাজস্ব ফাঁকি দিয়ে এক দেশ থেকে আরেক দেশ থেকে নিয়ে আসে, এই যে যাবতীয় কোনো খাদ্যে ভেজাল দেওয়া, ওষুধে ভেজাল দেওয়া, এই সকল অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। আপনি ওষুধে ভেজাল দিচ্ছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। কিন্তু আমরা বর্তমানে পরিচালনা করি কি? মোবাইল কোর্ট পরিচালনা করে তার কোনো জেল টেল দেই না, হয় কি শুধু তার কাছ থেকে টাকা পয়সা আদায় করা হয়। কিন্তু 2-3টারে সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দেন, দেখবেন যে লাইনে চলে আসছে। আচ্ছা দেখেন, তো যাই হোক, অপরাধের প্রকৃতি, সরকারি স্ট্যাম্প জালকরণ থেকে মুদ্রা জালকরণ এর শাস্তি লঘুতর। লঘুতর তো বোঝাই যাচ্ছে নাকি? অপরদিকে মুদ্রা জালকরণ থেকে সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি কি? গুরুতর। অনেকে গুরুতর বানানে তর নিচে একটা ব ফলা দেন, প্রয়োজন নেই। তর নিচে ব ফলা দেওয়ার কি প্রয়োজন নেই। ইংরেজি প্রতিশব্দ দেখেন, মুদ্রা জালকরণকে ইংরেজিতে কি বলে? কাউন্টারফেটিং কয়েন।
অপরদিকে সরকারি স্ট্যাম্প জালকরণকে কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প, বানানটা ঠিক করে নিন, STAMP। আর এই যে স্ট্যাম্প, এটা হলো ক্রিকেট খেলার স্ট্যাম্পের বানান হয়ে গেছে। বদরুজ্জামান সাহেব তো মিস দেয় না, উনি কি জানে না নাকি, নাকি ইফতারের দাওয়াত টাওয়াত খাইতে গেছে কোনো জায়গায়? আচ্ছা, তো এখন আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন 9-এর এটা একটু দেখি, দেখেন। আহ আরিফ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। মানে সে বিষ পান করে বেঁচে গেছে, বেটা মানুষ খাইছে বিষ। আরিফ কোনো অপরাধ আচ্ছা, করেছে কিনা, যদি করে থাকে তাহলে সেই অপরাধের নাম কি আর সর্বোচ্চ দণ্ড। 1 বছর 309 দিন। এটা আমরা ওই যে ভাইবার সময় জিজ্ঞাসা করে স্যাররা যে কোন অপরাধ করলে মানে কাজটা সংগঠিত হইলে অপরাধ না, কিন্তু ব্যর্থ হইলে সাজা পেতে হয়। এইটা কি? এই আত্মহত্যা করে যদি আপনি ব্যর্থ, তাহলে 1 বছরের সাজা আত্মহত্যার পেতে প্রচেষ্টা, আত্মহত্যার প্রচেষ্টা, আত্মহত্যা করে আপনি মারা গেলে তো বেঁচে গেলেন, মারা যদি বেঁচে গেলেন, কিন্তু মারা যদি না যান তাহলে সাথে সাথে মামলা হবে কত ধারায়? 309 ধারায়। 309 দেখেন, ধারায়। তো এখানে যদি আমরা ঘটনার বর্ণনা লিখতে চাই তাহলে লিখতে হবে যে আরিফ আত্মহত্যা করার অভিপ্রায় বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়, এটা হলো ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে উক্ত ঘটনাটিতে আরিফ কোন অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। শুধু এটা না, কোন অপরাধ কিন্তু করেছে স্যার কিনা, এগুলোর মামলা তো আর হয় যদি না। করে তার নাম ও সর্বোচ্চ সাজা কি আলোচনা করতে হবে। জি, তো আইনগত পর্যালোচনা দেখেন যে আলোচ্য অংশে আরিফ দণ্ডবিধি 309 ধারার অধীন আত্মহত্যার চেষ্টার অপরাধ করেছে। কোনো ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করলে এবং এরূপ অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেই ব্যক্তি 309 ধারার অধীন দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা ওয়াইদণ্ডে দণ্ডিত হতে পারে। সিদ্ধান্ত, সুতরাং আরিফ দণ্ডবিধি 309 ধারার অধীন আত্মহত্যার প্রচেষ্টার অপরাধ করেছে। একটা মামলা, আমি একবার একটা মামলা দেখছিলাম এইভাবে যে এক একটা মেয়ে, সে এসে তার প্রেমিকার বাড়িতে এসে আত্মহত্যার হুমকি দেয়, মানে ওই ইটি করে প্রচেষ্টা নিছে আর কি, যে বিয়ে বিয়ে শাদী করতে বলে, না করলে তার হুমকি দেন কি দেয়। তো তো মামলাটা করা হয়েছে এইভাবে যে এরকম সে আমার বাড়ির সামনে এসে প্রায় আত্মহত্যার প্রচেষ্টা করে, তাহলে ওই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে কত ধারায়? 309 ধারায়। বুঝতে পারছেন, সিআর মামলা ছিল। তো যাই হোক, সাজা হচ্ছে 1 বছর কি বিনাশ্রম। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসব আমাদের সাজেশনের 10 নং প্রশ্নে। 10 10 নং প্রশ্নটা একটু দেখেন যে 10-এর দণ্ডবিধিতে প্রদত্ত আঘাত, আঘাতের ইংরেজি কি? হার্ট। এই হার্ট কিন্তু HURT না, হৃদয়ের হার্ট না। এবং গুরুতর আঘাত গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা দিন। পেনাল কোডের 326 এবং 326A ধারায় প্রদত্ত শাস্তিযোগ্য অপরাধের মৌলিক পার্থক্য নিরূপণ করুন। বলতেছে যে 326 ধারা এবং 326-এর যে যে অপরাধটা আলোচনা করছে এটার মৌলিক পার্থক্য আলোচনা করতে বলছে। তো তার আগে আমাদের জানা দরকার আঘাত কি আর গুরু মানে গুরুতর আঘাত কি। ভুইয়া সাহেব, আমাদের ইখতিয়ার সাহেবকে কি ফোন টোন দেন? ওনার কাছে কিছু বকেয়া ছিল, রহমত সাহেবের কাছে কিছু বকেয়া ছিল, এরা তো আর আসে টাসেও না। আর যাই হোক, দেখেন নোট টোট তো ওনাদের সব দিয়ে দিছি। তো তো আমরা দেখি আঘাত এবং গুরুতর আঘাত। আঘাত আমাদের দণ্ডবিধির 319 ধারায় দিছে আঘাতের সংজ্ঞা। আঘাত কি? কোন দৈহিক যন্ত্রণা বই করলো বা পীড়া। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির কোনো যন্ত্রণা দেয়, যন্ত্রণাটা মানসিক যন্ত্রণা কি, দৈহিক যন্ত্রণা বই করলো আর হচ্ছে কি পীড়া, এই তিনটার যে কোনো একটা করলে সেটার বলে আঘাত। 319। শুধু আঘাত কোনো অপরাধ না। আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে শুধু আঘাত, ধরেন আমি আমার ধাক্কা লেগে অনুপ পড়ে গিয়ে ব্যথা পাইছে, এটা আঘাত হইছে, কিন্তু এই আঘাতটা আমার অপরাধ নাও হতে পারে। 319 ধারায় বলছে শুধু আঘাতের সংজ্ঞা।
321-এ বলছে কোন আঘাত যদি ভলেন্টারিলি করা হয়, স্বেচ্ছায় করা হয়, অনুপ্রে ধাক্কাটা যদি আমি ইচ্ছাকৃত ভাবে দেই, তখন এটা অপরাধ 321। কত? অর্থাৎ শুধু আঘাতের সংজ্ঞা 319, স্বেচ্ছায় আঘাতের সংজ্ঞা কত? 321। আর 321-এর সাদা আলোচনা করছে 323। শুধু আঘাতের সংজ্ঞা 319, স্বেচ্ছায় আঘাতের সংজ্ঞা 321, আর স্বেচ্ছায় আঘাত যদি দেওয়া হয় সেটার সাজা কত? 323। ঠিক আছে। আর স্বেচ্ছায় আঘাত দিয়েছেন মারাত্মক অস্ত্রের মাধ্যমে, মারাত্মক অস্ত্রের মাধ্যমে, সেটা হলো 324। তাহলে আমরা এখানে চারটা ধারা পাচ্ছি, যে শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, আর স্বেচ্ছায় আঘাতটা যদি মারাত্মক অস্ত্র সহকারে করা হয় তাহলে সাজা কত? 324। সাজা কত সেটা আমরা পরে আলোচনা করব, বাট ধারাগত পার্থক্য গুলো আলোচনা করলাম। তো প্রথমে আমরা একটু পড়া শুরু করি, দেখেন, তারপর গুরুতর আঘাতে যাব। ভূমিকা: যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা দেয় তবে তাকে আঘাত বলে। অপরদিকে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ইত্যাদি বিনাশ করে তাহলে তাকে গুরুতর আঘাত বলে। দণ্ডবিধি 1860-এর বিধান অনুসারে আঘাত ও গুরুতর আঘাত সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথমে আমরা আসি আঘাত। সাধারণত কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা সৃষ্টি করে তাকে কি বলে? আঘাত। দণ্ডবিধি 1860-এর 319 ধারায়, আন্ডারলাইন করবেন, আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়? 319 ধারায়। 319 ধারা অনুযায়ী যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য, দৈহিক যন্ত্রণা তো বুঝেন, আপনার অনুপ্রে ধরে একটা খুসা দিছি, এটা কি দৈহিক যন্ত্রণা বা পীড়া। আর বৈকল্য মানে হলো অনুপের কান মলিয়ে দিছি, কান একটু বেঁকা হয়ে গেছে, সোজা হইতে সময় লাগবে কিন্তু হালকা একটু বেঁকা হয়ে গেছে, এটা হলো বৈকল্য, ঘটায় সেই ব্যক্তি আঘাত দান করে বলে বিবেচিত হবে। শুধু আঘাত কোনো অপরাধ নয়, দণ্ডবিধি 321 ধারা অনুযায়ী আঘাত দান যদি স্বেচ্ছাকৃত হয় বা জেনে করা হয় তাহলে সেটা, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছাকৃত আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। তাহলে শুধু আঘাত, এটা কি কোনো অপরাধ? বলেন, কোনো অপরাধ না। আঘাতটা যখন ভলেন্টারিলি, দ্যাট মিনস স্বেচ্ছায় করা হবে, তখন সেটা কি হবে? অপরাধ। দণ্ডবিধিতে শুধুমাত্র আঘাতের কোনো শাস্তি উল্লেখ করা হয়নি, বরং 323 ধারায় স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি, মানে 321-এর যে শাস্তি সেটা আলোচনা করতে কততে? 323। এবং 324 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাতের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি শুধু আঘাতের শাস্তি। 323 ধারায় স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড, বা কত? 1000 টাকা পর্যন্ত হতে পারে। বা আমরা এই ভাষাগুলোর অর্থ অনেকেই বুঝি না। একজন যদি আরেকজনকে আঘাত করে তাহলে তার সাজা দিতে পারে শুধু 1 বছর কারাদণ্ড, বা কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করতে পারে কত? যা সর্বোচ্চ 1000, বা কি যদি এই জায়গায় বা না থাকে এবং থাকে তাহলে কারাদণ্ড এবং জরিমানা দুটাই দিতে বাধ্য থাকবে। 324 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র সহ বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড, বা। তাহলে অনুপ বলেন তো 323 আর 324-এর মধ্যে পার্থক্য কি অনুপ? 323-এর এখানে হলো স্বেচ্ছায় আঘাত করলাম, আহ এর জন্য যে শাস্তি 1 বছর, বা 323-এ স্বেচ্ছায় যে আঘাতটা করছেন এটা কেমনে করছেন সেটা বলেন। যেমন আমি বলে আমি ঠেলা দেওয়া, ঠেলা দিলাম, কোনো 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 অস্ত্র অস্ত্র ছাড়া। ব্যবহার করে, অস্ত্র ছাড়া। হ্যাঁ, 324-এ হচ্ছে স্বেচ্ছায় কিন্তু মারাত্মক অস্ত্র, যেমন দা দেয়া বা এরকম আঘাত করলে। 24 এই হলো 23 আর 24-এর পার্থক্য। ওইখানে অস্ত্র নাই আর এখানে মারাত্মক অস্ত্র নাই। ঠিক আছে। ওখানে অ্যাকচুয়ালি কোনো অস্ত্র ছিল না, আর এখানে কি আছে? মারাত্মক অস্ত্র। অস্ত্র আছে। এখন আমরা চলে আসি, তাহলে আঘাতের ধারা হলো আমরা কয়টা লাগলো? 319 শুধু আঘাতের সংজ্ঞা, স্বেচ্ছাঘাত 321, আর আঘাতের শাস্তি 323, আর আঘাত যদি করে মারাত্মক অস্ত্র সহকারে সেটা কত? 324। ধন্যবাদ। এখন আমরা চলে এসে দেখেন গুরুতর আঘাত বা গ্রেভিয়াস হার্ট।
প্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত। দণ্ডবিধির 320 ধারা অনুযায়ী মোট গোল দেবেন 8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে। বহুবার প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে যে কয় প্রকারের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। কয় প্রকারের বলেন তো, কয় প্রকারের আঘাতকে শুধু আঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছে? স্যার 3 প্রকার না? 3 প্রকার: দৈহিক যন্ত্রণা, বৈকল্য, আর কি? পীড়া। আর গুরুতর আঘাত কয় প্রকারের? 8 প্রকার। প্রথমে আমরা আসি, দেখেন, 1, পুরুষত্ব হীনকরণ। কারো পুরুষত্ব হীন করলে সেটা হচ্ছে গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। 2 নাম্বার, স্থায়ীভাবে চোখের দৃষ্টি শক্তি রহিত করেন। আপনি একজনকে এমন আঘাত করছেন যে কানা হয়ে গেছে, সে অন্ধ হয়ে গেছে। তো স্থায়ীভাবে যদি দৃষ্টিশক্তি রহিত করেন 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 তাহলেও সেটা কি গুরুতর আঘাত। স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি রহিতকরণ, এমন থাপ্পড় দিছে যে কানের পর্দা এই পাশেরটা তো ফাটছে, ওই পাশেরটাও ফেটে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? গুরুতর আঘাত। 4 নাম্বার, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। আপনাদের মানব দেহে বিভিন্ন অঙ্গ আছে, গ্রন্থি আছে, এগুলার কি অনিষ্ট সাধন। যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা আন্ডারলাইন করবেন স্থায়ী ক্ষতি সাধন। এই আলম ভাই বলেন, এই 4 আর 5-এর ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে কিনা? কি পার্থক্য? যে কোনো অঙ্গ বা গ্রন্থির শুধু ক্ষতি সাধন করে, হ্যাঁ। স্থায়ী না। হুম। আর ক্লাসে হলো স্থায়ী ক্ষতি সাধন, মানে চোখ নষ্ট করে দেয়। 4-এ যেটা করছে সেটা হলো টেম্পোরারি। ধরেন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার ওই হাত ভেঙে ফেলছে, যে হাতটা আবার কি জোড়া লাগার সম্ভাবনা আছে, এটা হলো 4। আর হাত এমন ভাবে ভাঙছে যে হাত আর জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই, এটা হলো কি 5। যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী প্রতিষেধক। 6 দেখেন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। কিছু কিছু ক্ষেত্রে মানুষের যখন সে আঘাত পায়, এ মাথার হাড় ভেঙে যায় এবং এমন অবস্থা হয় এই হাড্ডিটা তারপরে আর ভেঙে যায়, ওই হাড্ডি তার ফেলে দেওয়া লাগে, দেখবেন যে জায়গা ডোব হয়ে গেছে, চামড়া, হ্যাঁ, গর্ত হয়ে গেছে। তো এটা বা এমন ঘুষি দিছে যে এই চোয়ালের হাড় মানে যথাযথ স্থান থেকে সরে গেছে, তাহলেও এটাও কি হিসেবে গণ্য হবে? গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। হাড় বা দন্তভঙ্গ, হাড় বা দন্তভঙ্গ, দাঁতে পোকা আছে, তারে যদি আপনি থাবা দেন, দেখা গেল তার দাঁত পড়ে গেছে, তার পোকা থাক বা না থাক, যেভাবেই দাঁত পড়ুক না কেন, এটা কি হয়ে যাবে? গুরুতর আঘাত। সবশেষেরটা বেশ গুরুত্বপূর্ণ। আমার বার কাউন্সিল জজ কোর্টের ভাই জিজ্ঞাসা করছিল, সর্বশেষ প্রশ্ন, যে এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন যাবৎ তীব্র দৈহিক যন্ত্রণা দেয় এবং সে তার দৈনন্দিন জীবনযাপনে অক্ষম হয়ে পড়ে। উপরের 7টার কোনোটা হয় নাই, মানে ওই স্থায়ীভাবে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এগুলা হাড়, দন্তভঙ্গ কিছুই হয় নাই। বাট আপনি এমন ব্যথা পাইছেন বা এমন চাপা মার খাইছেন যে 20 দিন যাবত আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, 20 দিন আপনি কোনো কাজকর্ম করতে পারেন নাই, তখনও এটা গ্রিভিয়াস হার্ট হিসেবে কি হবে? গণ্য হবে। কিন্তু এটা কতদিন হতে হবে? 20 দিন। তাহলে গুরুতর আঘাত কত প্রকার? 8 প্রকার। এখন দেখেন, ওই যে একটু আগে যে পড়লাম যে শুধু আঘাত কোনো অপরাধ না, শুধু গুরুতর আঘাতও কি বলেন কোনো অপরাধ না। শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা ছিল 320 ধারায়, এখানে বলছে যে শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ নয়। দণ্ডবিধির 322 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দেওয়া হলে তখন সেটা শাস্তি অপরাধ বলে বিবেচিত হবে। তাহলে শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত কত? 322। আর শুধু গুরুতর মানে স্বেচ্ছায় গুরুতর আঘাতের সাজা দেখেন, এছাড়া দণ্ডবিধির 325 ধারায় স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি এবং 326 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাতের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, শুধু গুরুতর আঘাতের সংখ্যা 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, গুরুতর আঘাত স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, আর স্বেচ্ছায় গুরুতর আঘাতটা যদি মারাত্মক অস্ত্র সহ করে তাহলে সাজা কত? 326। আর শুধু আঘাতের সংখ্যা 319,
স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, আর স্বেচ্ছায় আঘাত মারাত্মক অস্ত্র সহ করেছে সাজা কত? 324। তো এখন আমরা চলে আসি যে শুধু আঘাতের আসলে কি সাজা, শুধু গুরুতর আঘাতের কি সাজা। স্বেচ্ছায় যদি গুরুতর আঘাত করে, দেখেন স্বেচ্ছায় গুরুতর আঘাত দানের শাস্তি 325 ধারায় স্বেচ্ছায় গুরুতর আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং কি অর্থদণ্ড। তাহলে যদি স্বেচ্ছায় গুরুতর আঘাত করা হয় তাহলে সাজা কত? যে কোনো বর্ণনা কয় বছর? 7 বছর। ঠিক আছে। তো এখন এখানে পাশে একটু লিখে রাখেন বেইলেবল। 325-এর সাজা 7 বছর হলেও এটা কি জামিনযোগ্য, বেইলেবল। স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি 326 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে যদি এই মানে আপনি ওই যে কারো শ্রবণ শক্তি রহিত করেন, দৃষ্টি শক্তি রহিত করেন, শুধু হাত দিয়ে করেন, কারো দাঁত ফেলে দিয়েছেন হাত দিয়ে, বা সেক্ষেত্রে 325। আর ওই দাঁত এগুলা যদি আপনি মারাত্মক অস্ত্র দিয়ে করেন তাহলে 326। সাজা কিন্তু বেশি, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে দুই চোখ উপড়ায় ফেললে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করা, স্বেচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করা। দণ্ডবিধি 326 ক ধারা, দেখেন 326 ক ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দুইটি চোখ স্বেচ্ছাকৃতভাবে উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ মাথা বিকৃত করে বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করে, তাহলে সেই ক্ষেত্রে সাজা কত? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। দুইটা জিনিস এখানে মনে রাখবেন, অ্যাসিড জাতীয় পদার্থের ব্যবহার হলেই 326 ক, আর যদি অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি দুই চোখ নষ্ট করে 326 ক, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ মস্তকের বিকৃত করে 326 ক, যদি অ্যাসিড জাতীয় পদার্থ ছাড়া অন্য কোনো ভাবে দুই চোখ উপড়ায় ফেলে, দুই চোখ 326 ক, যদি এক চোখ উপড়ায় তাহলে 326। তাহলে অ্যাসিড নাই, দুই চোখ উপড়াইলে কত? 326-এর ক, আর এক চোখ উপড়াইছে 326। আর দুই চোখ উপরাগ বা এক চোখ উপরাগ যদি কাজটা করা হয় অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা তাহলে কত? আপনি মনে রাখবেন অ্যাসিড জাতীয় পদার্থ আসলেই চলে আসবে কত? 326 ক। তো এখন আমাদের মূল প্রশ্নের অংশ না, কিন্তু কিছু কিছু ধারা আমাদের এখান থেকে জানতে হবে। নিম্নের ধারা সমূহ প্রশ্নের অংশ না, তবে কি জানতে হবে। ইকতের সাথে ফোন দিচ্ছেন, ধরছে? কি বলে? আচ্ছা দেখেন 328 দ্বারা অজ্ঞান পার্টি মলম পার্টি, 328 দ্বারা কি অজ্ঞান পার্টি মলম পার্টি, মানে ওই যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় যে পান টান খাওয়াইয়া বা মলম টলম দিয়ে ফিট করে ফেলে, পরে তার কাছে যা যা আছে সবকিছু কি নিয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে মামলাটা হবে 328 দ্বারাই। বা আপনার ওই যে যে আমরা চাটা খাওয়াইয়া সে অজ্ঞান হয়ে গেছে, দেখেন যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আহত করার উদ্দেশ্যে বা অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বা কোনো অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে উক্ত ব্যক্তির উপর বিষ বা বুদ্ধিনাশক বা নেশাকর বা অস্বাস্থ্যকর ঔষধ বা অপর কোনো কিছু প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই যে দেখেন অজ্ঞান পার্টি মলম পার্টি এই ধারায় কি হবে? দণ্ডিত। তাহলে অনুপ 328 বুঝছেন? 328 কি কি নেশাজাতীয় দ্রব্য বা বিনাশক এই ধরনের দিয়ে যদি কোনো কিছু আপনি ঢাকা যাচ্ছিলেন, আপনার পাশের সিটি এক ব্যক্তি ধরেন
সে একটা কিছু খাইতেছিল, আচ্ছা, আপনারে অফার করছে, আপনি তো সরল মনে খাইছেন, খাওয়ার পরে তো আর 2 দিন আপনার হুঁশ করে না, 2 দিন আপনার জ্ঞান ফেরান না, তাহলে ওই যে যে ব্যক্তিটা আপনার সাথে যে কাজটা করেছে সে দণ্ডিত হবে কত দ্বারাই? 328 দ্বারাই। ধন্যবাদ। এখন একটা জিনিস এখানে বেশ মানে মজার, সেটা হলো যে আঘাত আপনি করেছেন, কিন্তু এই আঘাতের শাস্তি এক এক সময় এক এক রকম, মানে এটা পরিস্থিতি ভেদে। যে আঘাতটা যদি আপনি উত্তেজিত হয়ে করেন একরকম, ঠান্ডা মাথায় করলে একরকম, সরকারি কর্মকর্তারে করলে একরকম, মানে মূল জিনিস কিন্তু আঘাত। ধরেন আপনি একজনকে থাপ্পড় দিচ্ছেন, এটা তো আঘাত। এখন এই থাপ্পড়ের শাস্তি কখনো 1 বছর, কখনো 7 বছর, কখনো 3 বছর, কখনো এর চেয়ে কম। বুঝতে পারছেন, কিন্তু মূল জিনিসটা কিন্তু থাপ্পড়। তো কিভাবে? আমরা প্রথমে পড়ি 330 ধারা, এখানে দেখেন, বলপূর্বক স্বীকারোক্তি আদায় করা। বলপূর্বক স্বীকারোক্তি আদায় করা মানে হলো আপনি কাউরে বলতেছেন যে এই, পুলিশ সাধারণত যদি বলে যে এই বল এটা স্বীকার কর, পাছার উপর 2 বাড়ি দিয়ে বললো স্বীকার কর, বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য। সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার মানে হলো ওই যে বাংলা সিনেমা দেখেন না, শেষ দৃশ্যে সবাই দড়ি টড়িতে বাইন্ধে দলিল একটা আনে যে স্বাক্ষর করে দাও, স্বাক্ষর করে দাও, এটাই হলো কি সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করা। সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা, মানে আপনি আঘাতটা করেছেন এই দুইটার যে কোনো একটা করার জন্য। কি কি? অপরাধমূলক স্বীকারোক্তি, আর একটা হচ্ছে কি সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য। যদি কোনো ব্যক্তি বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কত বছর দেখেন, 7 বছর পর্যন্ত হতে পারে, সেই সাথে কি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। বাট এই আঘাতটা যদি ওই দুইটা কারণ ছাড়া হতো, মানে ওই জায়গায় বলপূর্বক গ্রহণও নাই, আবার আপনার স্বীকারোক্তি ও নাই, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্যও নাই, আবার ওই যে স্বীকারোক্তির জন্য নাই, শুধু আঘাত করছেন, তাহলে 323-এ সাজা হতো কত? 1 বছর। কিন্তু যেহেতু আপনি কাজটা করতেছেন স্বীকারোক্তি আদায় করার জন্য, অথবা কি সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য আঘাত দিচ্ছেন, তাই এক্ষেত্রে মামলা হবে কত দ্বারা? 330। এখন আপনি বলতে পারেন যে স্যার 323-এ করলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। 323-এ যদি আপনি মামলা করেন কোনো সমস্যা আছে? নাই, সেক্ষেত্রে সাজা হবে কত? 1 বছর। কিন্তু আপনার তো সুযোগ ছিল কি বেশি দিয়ে বেশি মামলা করার। তো উদাহরণ দেখেন, যে পুলিশ অফিসার করিম একজন অপরাধীকে অপরাধ অনুষ্ঠান করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য নিপীড়ন করে। এই নিপীড়ন মানে হলো আঘাত। নিপীড়ন মানে কি? আঘাত। এই ক্ষেত্রে পুলিশ অফিসার করিম এই ধারার অধীন অপরাধ করেছে বলে গণ্য হবে। অনেকে মনে করেন যে 330 বোধহয় শুধু সরকারি কর্মকর্তার ক্ষেত্রেই প্রযোজ্য, কথাটা সত্য না। এটা সরকারি ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, আবার কি বেসরকারি ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। ধরেন গ্রামীণ ফোন বা ব্র্যাক, এদের লোন নিছিল, লোন নিয়ে টাকা পয়সা শোধ দিতে পারতেছে না। এখন কর্মকর্তারা গিয়ে জোরপূর্বক ওই বাসা বাড়ির যে সম্পত্তি আছে এটা তারা নিয়ে তার একটা ধরেন গাভী আছে, গাভী জোরপূর্বক নিয়ে এসছে। তো যার গাভী সে দিবে না, কিন্তু সে জোরপূর্বক কি নিয়ে এসেছে, এবং তার ধাক্কা দিয়ে ফেলে দিল বা ঠেলা দিয়ে ফেলে দিল বা ওকে আঘাত করলো, তাহলে সে ওই তার বিরুদ্ধে মামলা করবে কত দ্বারাই? এই 330 দ্বারাই, যে সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য আঘাত করছে। বুঝতে পারছেন? তার শাস্তি কমাতে চাইলে বেশি দেওয়া যায়। যদি আপনি না জানেন বা, তাহলে তো 323। আচ্ছা, এখন দেখেন ধারা 331, হুবহু এক, শুধু 330-এ ছিল কি আঘাত, আর এই জায়গায় কি গুরুতর আঘাত। বাকি সব ঘটনা এক। অর্থাৎ বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য ইচ্ছাকৃত স্বেচ্ছাকৃত ভাবে কি করা, গুরুতর আঘাত, আর ওই জায়গায় ছিল কি স্বেচ্ছায় আঘাত। তাহলে এই জায়গা আমি আর বিস্তারিত পড়তেছি না, এই জায়গা সাজা দেখেন 10 বছর পর্যন্ত হতে পারে। তাহলে ভূঁইয়া সাহেব বলেন 330 আর 331-এর মধ্যে পার্থক্য কি? 330 হলো যে স্বেচ্ছাকৃত ভাবে কোনো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করবেন হুম, অথবা কোনো ফলপ্রসূ স্বীকার আদায় করবেন। এই আদায় করার জন্য একটা
ছোট আঘাত করবে, সে চাকরি করবে। এই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে, সরকারি কর্মকর্তা বা কোনো সাধারণ ব্যক্তি আর সাধারণ ব্যক্তি, এই ক্ষেত্রে শাস্তির পরিমাণ হচ্ছে যে কোনো শাস্তি হতে জি এবং অর্থদণ্ড। আর 331 ধারায় বলা হয়েছে যে এই সম্পত্তি প্রত্যার্পণ বা বক্তব্য স্বীকার আদায় করার জন্য গুরুতর আঘাত দিয়ে দিচ্ছে। হুম তো যে গুরুতর আঘাতের যে কটা চিহ্ন আছে তার একটা কোথায় দিচ্ছে আমাদের এই শাস্তিটা, ক্ষেত্রে শাস্তি হচ্ছে যে কোনো প্রবলেম 10 বছর পর্যন্ত। ধন্যবাদ। তাহলে আমরা চলে এসেছি 332 ধারায়, তাই না? আজাদ সাহেব মিউট করেন, আব্বাস সাহেব মিউট করেন। আব্বাস, দেখেন ধারা 332 সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। আগেরটা করছিল সরকারি কর্মকর্তা, আর এইটা করতেছে সরকারি কর্মকর্তারাই আঘাতটা দেওয়া হচ্ছে। কোন সরকারি কর্মকর্তারে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য স্বেচ্ছাকৃতভাবে কি আঘাত দেওয়া। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মকর্তাকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দেয়, তাহলে সাজা হতে পারে 3 বছর পর্যন্ত অর্থদণ্ড বা। পুলিশ অফিসার গেছিল গ্রামে আসামিরে ধরতে, আসামি করতে কি ফেলাই দিয়ে দৌড়াইছে, তাহলে এই জায়গায় আসামি দণ্ডিত হবে কত দ্বারাই? 332 দ্বারাই, কারণ সে সরকারি কর্মকর্তারে তার কর্তব্য থেকে বাধা দেওয়ার জন্য কি করছে? আঘাত করছে। আচ্ছা, এই জায়গায় 323 হলো না কেন? 323-এ মামলা করা যায় না? অবশ্যই যায়, যাবে না কেন? কিন্তু সরকারি কর্মকর্তা এক্ষেত্রে ইচ্ছা করলে 332 ধারা মামলাই যথা উপযুক্ত। এক্ষেত্রে সাজার বিধান তো বেশি। তো সেম কাজটাই করেছে গুরুতর আঘাত, সেটা হলো 333, যে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। 332-এ ছিল কি? স্বেচ্ছায় আঘাত, সাজা কত ছিল? 3 বছর। আর এই জায়গায় সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য গুরুতর আঘাত, এই জায়গায় সাজা কত? 10 বছর। তাহলে একটা জিনিস কি এখানে দেখছেন যে সবগুলোই আঘাত, সবগুলোই গুরুতর আঘাত, কিন্তু কোন পরিস্থিতিতে আপনি করছেন এটার উপর নির্ভর করে যে আপনার সাজা কত হবে। আচ্ছা, এবং এই ধারাগুলো মনে রাখতে হয় জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় মানে হলো 330 31 এক জোড়া, 332 33 এক জোড়া, আর 334 35 এক জোড়া। দেখেন ধারা 334, উত্তেজনা বশত স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান। ওই যে উদাহরণটা দিছিলাম এর আগেও, যে জিনেদিন জিদান 2006 সালের বিশ্বকাপে ইতালির এক প্লেয়ারে মাথা দিয়ে আঘাত করে ফেলে দিতে। তো এই কথা সে এই কাজটা করতো না, ইতালির ওই প্লেয়ার জিনেদিন জিদানকে এমন একটা আপত্তিকর কথা বলেছে যে সে এতই উত্তেজিত হয়ে তারে আঘাত করছে। তাহলে এই ক্ষেত্রে ওই আঘাতটা যদি স্বেচ্ছায় মানে সিম্পল হার্ট হয়, তাহলে জিদান দণ্ডিত হবে 334 ধারায়। দেখেন, যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশত অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছা আঘাত প্রদান করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ কত 500 টাকা পর্যন্ত হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে একটা জিনিস দেখেন, ঠান্ডা মাথায় আঘাত করছেন 323, 1 বছর। আঘাত করছেন স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি প্রত্যার্পণ করার জন্য 330-এ 7 বছর। আঘাত করছেন সরকারি কর্মচারীদের বাধা দিতে 332-এ 3 বছর। আর আঘাতটা আপনি করছেন উত্তেজনা বশত, মানে উত্তেজিত হয়ে যায়, তাহলে 334-এ কত? 1 মাস 500 টাকা পাও ভাই। সবই কিন্তু আঘাত, কিন্তু নির্ভর করতেছে কোন পরিস্থিতিতে আপনি করছেন। বুঝতে পারছেন? ধরেন 20 টাকার একটা মিনারেল ওয়াটার, এটা আপনি কোন জায়গাতে খাচ্ছেন সেটার উপর নির্ভর করে এটার দাম কত হবে। হ্যাঁ, যদি আপনি বসুন্ধরা সিটির, আমি উদাহরণস্বরূপ সবচেয়ে ভালো যেটা বলি সেটা হচ্ছে যে পপকর্ন খাই না আমরা, পপকর্ন পপকর্ন নর্মালি আমরা এদিক সেদিক খাই হলো 10 টাকায়, বড় এক প্যাকেট দেয়। সেম জিনিস যখন আপনি একটা ওই বসুন্ধরা সিটিতে যাই স্টার সিনেপ্লেক্সে ঢোকার আগে খাবেন, দেখবেন যে 150 টাকা দাম, 200 টাকা দাম, একই জিনিস।
আবার স্থানভেদে কখনো এর চেয়ে কম হতে পারে, কখনো বেশিও হতে পারে, কিন্তু জিনিস কিন্তু একই। তো আঘাতের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে তাই। 335 দেখেন, ধারা 335, উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। যদি কোনো ব্যক্তি গুরুতর বা আকস্মিক উত্তেজনাবশত অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় গুরুতর আঘাত প্রদান করেন, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত, 4 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ বলতেন 2000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আমাদের দণ্ডবিধিতে 4 বছর সাজা আর কোনো ধারায় নাই, এটা একটা ব্যতিক্রম, শুধু 4 বছর সাজা আছে। কত ধারায়? 335 ধারায়। 35। এখন আমরা আমাদের আজকের পড়ার সর্বশেষ টপিকটা দেখি, দণ্ডবিধির 326 আর 326 ক ধারার মধ্যে পার্থক্য। 326-এর যে অপরাধ আর 326 ক এর যে অপরাধ, এই দুটার ভিতরে পার্থক্য দেখেন। দণ্ডবিধির 326 ধারার অপরাধ সমূহ ছুরির আঘাত, কোনো কিছু কাটার যন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিষ, ক্ষয়কারক পদার্থ, বিস্ফোরক দ্রব্য বা প্রাণীর মাধ্যমে করা হয়। অপরদিকে 326 ক কি দ্বারা করা হয়? অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা। 326 ধারায় ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা হয়। অপরদিকে 326 ক ধারায় ইচ্ছাকৃতভাবে দু চোখ উপড়ানো, দু চোখ নষ্ট করা, মুখমণ্ডল আর কি মাথা বিকৃত করা হয়। 326 ধারার অধীন ব্যবহৃত হাতিয়ারে মৃত্যু ঘটতে পারে, মানে অ্যাকচুয়ালি 326-এর অপরাধে মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে, যদিও 326-এর সাজা কম। কিন্তু ধরেন কারো যদি ছুরি দিয়ে কোপায়, পিস্তল দিয়ে গুলি করে পেটে, তাহলে 326 হয়, 326 ক কিন্তু হবে না, কিন্তু তার মারা যাওয়ার সম্ভাবনা কি বেশি না? বেশি। অপরদিকে 326 ক ধারার অধীনে অ্যাসিডে মৃত্যুর সম্ভাবনা তুলনামূলকভাবে কি থাকে? কম থাকে। তার ক্ষতি বেশি হচ্ছে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা কম। এক চোখ উপড়ানো হলে তার 326 ধারার অপরাধ হিসেবে কি হবে? গণ্য হবে। আর দু চোখ উপড়ালে 326 ক এর অপরাধ হিসেবে গণ্য হবে। 326 ধারা অপেক্ষাকৃত কম মারাত্মক প্রকৃতির অপরাধ, যেহেতু শাস্তি 326 ক ধারা থেকে এই ধারার শাস্তি কি কম। অপরদিকে 326 ক ধারা 326 ধারা থেকে অপেক্ষা গুরুতর প্রকৃতির অপরাধ, যেহেতু এই ধারার শাস্তি কি বলেন? বেশি। 326-এর ক সাজা বেশি না? বেশি। আর 326 ধারায় বর্ণিত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। অপরদিকে 326 ক ধারায় বর্ণিত শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। এই ছিল আমাদের আজকের পড়া। আমাদের যে ধারাগুলো এখানে আছে, এই ধারাগুলো ভালোভাবে পড়ে ফেলবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলবেন, দেখবেন যে আমরা যে কোনো মূল্যেই হোক প্রিলিমিনারির আগে আমাদের লিখিত আরেকবার হয়ে যাবে ইনশাল্লাহ। কে বা কারা আসলেন না না আসলেন, আমি কিন্তু আমার মতো করে চালাই যাচ্ছি। এখন যাত্রী হোক বা না হোক, আমি চালাই যাচ্ছি। জি স্যার। আর তাহলে আমাদের শনিবারে পরীক্ষা আছে। শনিবারে পরীক্ষা আছে ফৌজদারি কার্যবিধির 1 থেকে 12টা বছর, 1 থেকে 12। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন, এই পর্যন্তই। আমরা আল্লাহ আমরা পরীক্ষা দেবো কিভাবে স্যার? আমরা যারা অনলাইনে আছি স্যার। আপনারা যারা অনলাইনে আছেন, পরীক্ষা দিয়ে ওই হুম, খাতার ছবি তুলে পিডিএফ আকারে ক্যাম স্ক্যানার দিয়ে ইয়া করবেন, তুলবেন, আচ্ছা। তারপর পিডিএফ আকারে আমার পাঠিয়ে দিবেন। আমি আপনাদের খাতা মূল্যায়ন করে ভিডিও আকারে পাঠিয়ে দিব। অনেকের খাতা পেন্ডিং আছে, এখনো দেই নেই, দিয়ে দেবানি, এইভাবে হলো পরীক্ষা দিতে হবে। ও আচ্ছা, জি। ঠিক আছে। 1 থেকে 12 পর্যন্ত স্যার। জি, ফৌজদারির 1 থেকে 12।